ছোট থেকেই আমি আর মেঘ একসাথেই বড় হয়েছি। মেঘের এই চেহারা দেখব কখনো ভাবিনি জানিস। ভাই আমার তোকে ভীষণ ভালোবাসে। তুই আসবি বলে ওর কত স্বপ্ন আশা সাজিয়েছে জানিস। বড় বোন হয়ে তোর কাছে একটাই অনুরোধ করি আফু, আমার ভাইটাকে কখনো ভুল বুঝেও কষ্ট দিস না। একটু রাগী স্বভাবের হলেও ওর ভেতরটা জুড়ে শুধু তোকেই রেখেছে। রুচিতার কথায় আনমনেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেন জানে না, পালকও যে মানুষকে অসম্ভব ভালোবাসে ফেলেছে। পালকের রাত দিন এক হয় সেই মানুষটাকে ঘিরে। নীরব অশ্রুতে ভেতরের অস্ফুট বাঘ যেন ব্যয়িত হলো। হঠাৎ করেই কান ধরে রাখা ফোনটা পেছন থেকে কেউ খপ করে কেড়ে নিল। পেছনে ঘুরেই দেখে আরশি দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। তোকে না বলেছি নো ফোন অ্যালাউড। আরে রুচি আপু ফোন করেছে, আপুর সাথে তো কথা বলতে দে। নো মানে না, আপুর সাথেও আমরা কথা বলবো। বলেই ফোনটা নিয়ে বেরিয়ে যেতেই সারা আর শিমু ঢুকলো ঘরে, হাতে ডালা ভরা জিনিস। ডালাটা খাটের উপর রেখে বলল, এখন চটপট রেডি হতে হবে আফু, কত বেলা হয়ে গেল। কখন তুই সাজুগুজু করবি, কখন গায়ে হলুদ দিব, শিগগিরই এদিকে আয় দেখি। সারা আর শিমু মিলে পালককে হলুদ আর লালের মিশ্রণের দামি শাড়িটা পরাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আরশিও এসে একসাথে তিনজন মিলে 1 ঘন্টার মধ্যেই পালককে শাড়ি গয়না সাজিয়ে দিল। বড় গাড়িটা থেকে একে একে নেমে দাঁড়ালো রাফাত, আদ্রিস, নিবিড়, ধ্রুব, তিয়াস, রুচিতা। একে একে সবাই সবাই নেমে যেতেই ধ্রুব গাড়িটা পার করে সেও এগিয়ে এলো। বেশ অনেকখানি জায়গা জুড়ে অবস্থিত একতলা বাড়িটা। বাড়িটার উত্তরের দিকে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, তার পাশে ঘেঁষেই ছোট্টখাটো একটা বাগান। একতলা বিশিষ্ট বাড়িটার দেওয়ালে উজ্জ্বল রঙের স্পর্শ, বড় বড় গাঁদা ফুলের ঝালর ঝুলানো বারান্দা জুড়ে। দেওয়ালের গায়ে গায়ে লাল, নীল, সবুজ রঙের মরিচ বাতি। বাগানটার সাথে ঘেঁষেই একটা বড় উঠান, সেখানে হরেক রকমের ফুলে সাজানো স্টেজ। পালকের গায়ে হলুদ আঁচ, সে নিজেই বাহারি সাজে সেজেছে। তার বাড়ি। রাফাত, নিবিড়, আদ্রিসের আগেও অনেকবার আসা হয়েছে এ বাড়িতে। এখনকার চেহারা আর এখনকার চেহারা বিশাল তফাৎ বাড়িটার। যেন পালক আর মেঘের ভালোবাসার ছোঁয়ায় বাড়িটার নিজের দেওয়ালে দেওয়ালে মেখেছে। রুচি তার স্বামী তিয়াসের কোলে মিষ্টি, ধ্রুব, আবরার সকলেরই এই প্রথম আসা এ বাড়িতে। বাড়িতে উপস্থিত সকলের পরনে হলুদের পোশাক। সবাই যার যার মতো আড্ডা, হাসি, আনন্দ আর কাজে মেতে পরিবেশটাকে আরও মুখরিত করে তুলেছে। হলুদের ডালা হাতে এগিয়ে গেল রুচিতা আর বাকি সবাই। আরে রুচিতা, এসে গেছো মা, এসো এসো, এদিকে এসো। আরশি, শিমু, শিগগিরই আয়, দেখ চলে এসেছে ওরা। রোমানা বেগমের কথায় বাড়ির ভেতর থেকে আরশি, শিমু, সারা ছুটে এলো। পালকের মামা মামিও এসে সবাইকে স্বাগতম করে বাড়ির ভেতরে নিয়ে গেল। ওরা সকলেও আতিথেয়তার স্বীকার করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরটা আরো বেশি জাঁকজমকপূর্ণভাবে সাজানো। ভেতরে ঢুকে নিবিড় বলল, আন্টি, আফু কোথায়? নতুন বউয়ের মুখ দেখার জন্য তো আর তর্স হয়েছে না। নতুন বউকে দেখবে বই কি, আগে একটু গলা ভিজিয়ে নাও তো, অনেকটা পথ এসেছো। বলেই শরবতের ট্রেটা টেবিলের উপরে রাখলেন আরশির মা পারুল বেগম। আরশির বাবা মাও হাতে হাতে সব কাজ করছেন এই বাড়ির সদস্যদের মতো। তারেক হাসান, আরশির বাবা, আমজাদ, তৈয়ব আর পালকের মামা রেদওয়ান আহমেদ সকলে বাইরের কাজে, ডেকোরেশন, খাবারের দিকটা সামলে যাচ্ছেন।
আর বাড়ির ভেতরের মেইলি কাজগুলো রোমানা বেগমের সাথে পারুল বেগম আর পালকের মামি শিলা সামলাচ্ছেন। যদিও বিয়েটা নিতান্তই পারিবারিক আয়োজনে খুব বেশি লোক সমাগম করেনি, তবুও বিয়েতে কত হাজারো কাজ। আম্মু, আফু কই? আমি আফুর কাছে যাব। যাবে তো মা, আমরা তো আফুকেই দেখতে এসেছি। মিষ্টির কথায় রুচিতা হেসে উত্তর দিয়ে তিয়াসকে বলল পালকের বাবার কাছে উপহারগুলো দিয়ে আসতে। আরশি আর সারা ওদের সবাইকে নিয়ে পালকের ঘরে যায়। মাম্মা, বলেই এক ছুটে দৌড়ে যায় মিষ্টি পালকের কাছে। পালক খাটে বসে হাতে চুড়িগুলো পরছিল। এভাবে মিষ্টিকে দৌড়ে আসতে দেখে প্রথমে অবাক হলেও পরক্ষণে দু হাতে জড়িয়ে ধরে, কোলে তুলে খাটে বসায়। মিষ্টির পেছনে পেছনেই রাফাত, নিবিড়, আদ্রিস, রুচিতা, ধ্রুব আর আবরার আসে ঘরে। সবাইকে একসাথে দেখে পালক বেশ খুশি হয়ে এগিয়ে যায়। আরে আফুস, বেবস, তোমাকে তো পুরো ফুলটুসি বউ লাগতেছে। এখন তো আমার ম্যাক ভাইয়ের সরাই নিজেরই বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করছে ভাই। আদ্রিসের কথায় ফিক করে হেসে দেয় পালক। আরশি পাশ থেকে রাফাতের গায়ে জোরে চিমটি বসিয়ে বলে, খবরদার, যদি তোর অশুভ নজরটা এদিকে দিস, তোরে তুই রাফাতের লাভার রিপনাও বিয়াইব না। রিপনার নামটা শুনে রাফাত তেলে বেগুনে জ্বলে ওঠে। দেখ, আপদের ঘরে আপদ, তোর মতো খাইস্টার মুখ দিয়া যদি ভালো কথা না কইতে পারস তাইলে মুখটা বন্ধ করে রাখ। রিপনার নাম নিলে তোরে আজ ড্রেনে চুবামো আমি। আরে থাম, কি শুরু করলি? এই সময়ে তোরা ঝগড়া করবি? দেখি সর তো, আমায় দেখতে দে। বলেই রুচিতা এগিয়ে এলো পালকের দিকে। হ্যান্ডব্যাগ থেকে একটা বক্স বের করে তা থেকে এক জোড়া ভারী সোনার চুড়ি বের করে পালকের দু হাতে পরিয়ে দিয়ে বলল, এই চুড়িগুলো আমাদের চৌধুরী বাড়ির বউদের নামেই। নানি মামিকে দিয়েছিল, মামি তোর জন্য পাঠিয়েছে। চৌধুরী বাড়ির ঐতিহ্য একটা অংশ এই বালাজোড়া। বহু আগে থেকেই বংশ পরম্পরায় এটা চলে আসছে। এটা সব সময় সামলে রাখবি। বলেই চোখ থেকে কাজলের ফোঁটা বসিয়ে দিল পালকের কানের পিছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, কি দারুণ যে লাগছে তোকে আফু, যেন অপসরী। আমার ভাই তো এমনিই পাগল তোর প্রেমে। তোর এই রূপ দেখলে নির্ঘাত অক্কা পাবে। রুচিতার কথায় লজ্জায় মাথা নুয়ে নিল পালক। সেই চিরচেনা মানুষগুলোকেও আজ নতুন লাগছে যেন। নতুন সম্পর্কের বেড়াজালে বাঁধতে মানুষগুলোও যেন নতুনত্ব রূপ দেখা যাচ্ছে। তোমরা আফু কেন বলছো? মাম্মাম কেন বলছো না? মেঘ আমাকে বলেছে আফুকে মাম্মাম বলেই ডাকতে। মিষ্টির কথায় পালকের লাশ যেন আর এক দফা বেড়ে গেল। এতদিন আফু ডাক শোনা মিষ্টির মুখে মাম্মাম ডাকটাও যেন অন্যরকম লাগছে। মিষ্টির কথা শুনে তিয়াস এগিয়ে এসে বলল, মেঘ তো তোমার মামা হয়, তাই আপু তো শুধু মাম্মাম। আমাদের তো ভাই হয়, সেই হিসাবে আমরা তোমার মাম্মামকে ভাবি রাখতে পারি। মাম্মাম তো শুধু তুমি রাখবে। তিয়াসের কথার পিষ্টে নিবিড় এবার বলল, দেখি দেখি, সাইড প্লিজ। আমাদের ভাবির কয়টা ছবি তুলতে দাও। ভাবির চেহারা এই কদিন না দেখতে পেয়ে ভাই আমার শুকিয়ে গেছে। একটু প্রোটিন ফরওয়ার্ড করতে হবে তো। বলেই পালকের সামনে ফোন ধরে ছবি তুলতে গেলেই খপ করে ফোনটা কেড়ে নেয় কেউ। প্রোটিন ভিটামিন সব কাল বিয়ের পর একেবারে সরাসরি ইনটেক করবে। এখানে কোনো ফরওয়ার্ডের চলবে না। বিয়ের আগ পর্যন্ত বইয়ের মুখ বরের জন্য বয়কট। চিকন মেলি কণ্ঠস্বরে পাশে ফিরে তাকাতেই হলুদ রঙের রেহেঙ্গা পরা ছোট্ট পাতলা উজ্জ্বল গঠনের একটা মেয়েকে দেখল নিবিড়। কোনো রূপ প্রতিক্রিয়া করতে পারছে না। কতক্ষণ ওভাবে হা করে চেয়ে আছে মুখের দিকে, নিজেরও হিসেব নেই। একদমই তাই। সারা, ফোনটা দে তো আমাকে। কোনো ছবি পাঠানো যাবে না মেঘ ভাইকে। যে ছবি পাঠাবে তাকেও বয়কট করা হবে। আরশির কণ্ঠে ঘোর কাটলেও এখনো হা করে চেয়ে আছে নিবিড় সারার পানে। ভেতরটা যেন ধক করে উঠল কেমন করে। তখনই রোমানা বেগম আর শিমু ঘরে প্রবেশ করলো। আফুকে নিয়ে আয় তোরা, রাত হয়ে যাচ্ছে তো, হলুদের অনুষ্ঠান শুরু তো করতে হবে নাকি? রুচিতা আর সারা পালককে নিয়ে ঘর থেকে বেরিয়ে স্টেজের দিকে হাঁটা ধরল। তার পিছু তিয়াস,
রাফাত, নিবিড় সহ বাকিরাও গেল। আরশি ফুলের ডালাগুলো নিয়ে ঘর থেকে বেরোতে নিলেই পেছন থেকে 2 হাত কোমর জড়িয়ে ধরে টেনে নিল। আরে কি করছেন? কেউ দেখে ফেলবে তো। দেখুক, 2 দিন ধরে না তোমার চেহারা দেখতে পাচ্ছি না ফোনে পাচ্ছি। বান্ধবীর বিয়েতে এসে আমাকেই ভুলে গেলে। ভুলবো কেন? এই একটু ব্যস্ততার জন্য কথা বলতে পারিনি। মিনমিনিয়ে উত্তর দিল আরশি। ঘরে ঢোকার পর থেকে আবরার তার দিকেই চেয়েছিল, ইচ্ছে করেই তাকায়নি। এতগুলো মানুষের সামনে আপত্তিকর অবস্থায় পড়তে চায়নি বলে এখন তো লোকটা এসে জাপটে ধরেছে। কেউ দেখলে কি ভাববে? আচ্ছা, তাহলে এখন একটা চুমু দাও। কি কি সব বলছেন? কেউ দেখলে আর মুখ দেখাতে পারবো না। কাউকে মুখ দেখানো লাগবে না, আমি দেখতে পারলেই হবে। ফটাফট একটা চুমু দাও, না তো আমি ছাড়ছি না। আবরারের কথায় আরশির লজ্জায় ভয়ে মিটিয়ে যাচ্ছে। লোকটা যা তা বেহায়াপনা শুরু করেছে ইদানিং। এখন কেউ যদি এভাবে এসে দেখে ফেলে, তার মাও তো এদিকেই ঘোরাফেরা করছে, দেখলে কত বড় কেলেঙ্কারি হবে। প্লিজ ছাড়ুন, আম্মু আব্বু যখন তখন এসে পড়বে, দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। হোক কেলেঙ্কারি, পরে কলঙ্ক ঢাকতে দুজনকে বিয়ে দিয়ে দেবে। দারুণ মজা হবে, বলো। কি সব বলছেন? আপনার কি মাথাটা পুরো গেছে? এত সব শুনতে চাইনি, ফটাফট চুমু দাও। দেরি করার জন্য প্রতি মিনিট প্রতি একটা করে চুমু বাড়বে। এদিকে ওদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে আবরারের জেদের কাছে হার মেনে গালের উপর টুস করে একটা চুমু দিয়ে আরশি এক ধাক্কায় আবরারকে সরিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। আবরার মুচকি হেসে গালে চুমু দেওয়ার জায়গায় হাত বুলিয়ে হাঁটা ধরে। ফুল দিয়ে সাজানো স্টেজটাতে পালককে নিয়ে বসালো রুচিতা আর আরশি। প্রথমে গায়ে হালকা কিছু গয়না থাকলেও সেগুলো খুলে চৌধুরী বাড়ি থেকে আসা গয়নাগুলো পরিয়ে দিয়েছে তার মা। বিয়েতে শ্বশুরবাড়ির থেকে আসা তপ্ত পরাটাই নাকি নিয়ম। এত ভারী গয়নার সাথে শাড়ি একেবারেই অভ্যাস না থাকায় বেশ হিমশিম খেতে হচ্ছে পালককে। মিষ্টি বসেছে পালকের কোলে। বেশ বড় উঠানটা ভর্তি লোকজন। রঙিন মরিচবাতি, ফুলের ঝাঁঝরে সাজানো বাড়ির আনাচে কানাচে ভরা লোকজন। এত সব লোকজনের ভিড়েও পালকের মনটা শূন্যতায় খা খা করছে। ভাইয়ের প্রতি ভীষণ অভিমান হচ্ছে। এতই পড়াশোনা যে বোনের বিয়েতে 2 দিনের জন্য আসতে পারল না। 2 বছর পার হয়েছে ভাইকে দেখে না। জীবনের এমন একটা দিন, ভাই নামক মানুষটাকে ভীষণ মিস করছে পালক। এরই মাঝেই একে একে সবাই এসে উপস্থিত হলো। বাবা মা, মামা মামি, আরশি আর বাবা মা, শিমু আর বন্ধুদের সাথেও বাড়ির লোক। সবার এমন উচ্ছ্বাসিত হাসি মুখ দেখে পালকেরও আর বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারল না। সবার আগে ডাকা হলো পালকের বাবা আর মাকে। দুজন পালকের দুপাশে বসে হলুদ ছুঁয়ে দিলেন মেয়ের গালে। হাসি মুখে পালকের মুখটা ধরে আদর করে দিলেন তারেক হাসান। রোমানা বেগম হাসি মুখে থাকলেও চোখ ভর্তি জলে। মায়ের চোখ জল দেখে পালকেরও চোখ ভরে এলো। পালকের হাতে একটা উপহার দিয়ে কপালে চুমু দিয়ে উঠে গেলেন দুজন। একে একে মামা মামি, আশির বাবা মা, বড়রা সকলে হলুদ ছুঁয়ে দেওয়ার পর এবার পালকের হুড়হুড় দলের সবগুলো এসে বসলো পালকের পাশে। একে একে সকলে হলুদ ছুঁয়ে দিল। তিয়াস এসে পালকের পাশে বসে হলুদ ছুঁয়ে বলল, শালাবাবু কিন্তু অপেক্ষার কাছে এখন তার বউ নিয়ে যাবে, একটা ছবি তো দেওয়াই যায়, তাই না? বলেই ফোন বের করতে নিলে আরশি ছো মেরে ফোন কেড়ে নিয়ে বলল, একদম না, বিয়ের আগ অবধি বরকে কনের একটা ছবিও দেখানো যাবে না। বললেই হলো দেখানো যাবে না? কখন থেকে তোর ঢং দেখতাছি। নিবিড়ের ফোন কইরা নিয়েছিস, এখন আবারও কোনো তাল বাহানা করলে ছুঁড়া মারুম পুকুরে। পেছন থেকে আরশির মাথায় চাটি মেরে বলল আদ্রিস। ফোনটা নিয়ে তিয়াস ভাইয়ের হাতে দিয়ে আবারও বলল, একটা মাত্র বান্ধবীর বিয়ে, ছবি না তুললে থাকবে কি গাধা? ও হ্যাঁ, তাই তো, আসলে এটার কথা মনে ছিল না। তা থাকবে কেন, মাথার ভেতর গোবর ভরা। এই তোরে এইখানে ক্যাডা ডাকছে, যা থালাবাটি মাজগা। রাফাতের কথায় তেতে উঠে আরশি বলল, বরপক্ষের লোক হয়ে কনে বাড়ি এসে কনে পক্ষের লোককে অপমান করার সাহস হয় কি করে? আরশির কথায় রাফাত বেশ ব্যঙ্গ করে বলে, আইসে কোনে পক্ষ না, তুই কোনে পক্ষ না, বর পক্ষ। তুই তো বাসন কোসন মাজার পক্ষ। যা সেখানে যা, ফট।
রাফাতের দিকে আরশি তেড়ে আসতে নিলেই আবরার ওদের থামিয়ে বলে, ওয়েট, কারো ফোনেই ছবি তুলতে হবে না, ক্যামেরাতে তুলি। তাহলেই তো মেঘও দেখলো না, আবার ছবিও তোলা থাকলো। এই তো এতক্ষণ একটা ঝাক্কাস কথা বলেছেন ভাই, ইউ আর বেস্ট ডুড। বলেই আবরারের সাথে হাত মেলালো নিবিড়। এক একে সবাই বসে পালকের সাথে ছবি তুলল। ধ্রুব পালককে হলুদ লাগাতে এসে কানে কানে কিছু একটা বলে উঠে গেল। সবাই এতটা খেয়াল না করলেও সারা এসে বলল, আপু, ধ্রুব ভাইয়া তোমার কানে কানে কি বলে গেল? সবাই ছবি তুলতে ব্যস্ত থাকায় সারার কথাটা খুব একটা খেয়াল করেনি। ওদের দিকে তাকিয়ে সারাকে চুপ করিয়ে বলল, ও কিছু না, এমনিই মামুনির কথা বলল। সারাও আর ঘাটেনি ব্যাপারটায়। ওই সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। খানিক বাদেই রুচিতা সবাইকে তাড়া দিয়ে বলল, সবাই জলদি শেষ কর, ফিরতে হবে তো। ওইদিকে তো হলুদ পর্ব বাকি, রাত তো হয়েই গেল। আর আফুকেও তো মেহেদি পরাতে হবে, রাত হয়ে গেলে ক্লান্ত হয়ে যাবে সবাই। রুচিতার কথার পর রাফাত, নিবিড়, আদ্রিস আরও কিছুক্ষণ পালকের সাথে কথা বলে গেল। আবরার, তিয়াসও বিদায় জানিয়ে গেল। ধ্রুব যাওয়ার আগ দিয়ে ইশারা করে পালককে কিছুক্ষণ আগের বলা কথাটা মনে করিয়ে দিয়ে হাঁটা ধরল। এবার শুধু রুচিতা, আরশি, শিমু, সারা, পালক আর আশেপাশের মেয়ে মানুষের ভিড়। হুট করেই আরশি হলুদের বাটিটা নিয়ে বলল, রাতে মেহেদি কিন্তু আমরা সবাই পরবো। হ্যাঁ, অবশ্যই। আমি তো 2 হাত ভরে মেহেদি সাজাবো। আরশির কথায় সারাও উৎফুল্লতা নিয়ে বলল। আরশি মুচকি হেসে আবারও বলল, তাহলে মেহেদি তো সবাই পরবো, হলুদ কেন আফু একা মাখবে? এটা কিন্তু একদম ঠিক বলেছিস আরু। বলেই আরশির হাত থেকে হলুদের বাড়িটা কেড়ে নিল রুচিতা। আঙ্গুলের মাঝে হলুদ তুলে শিমু, সারা আর আরশির গালে মেখে দিয়ে বলল, বিয়ের হলুদ ছুঁয়ে দিলাম তোদের, ও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বলেই সবাই মিলে হলুদ মাখামাখি শুরু করলো। পাড়ার মেয়েরাও যোগ দিয়ে হাসাহাসি করে খেলা শুরু করলো। ভিড়ের মাঝে হঠাৎ কোমরে আঙ্গুলের স্পর্শে কেঁপে উঠল পালক। আশেপাশে চেয়ে দেখে কোনো পুরুষ মানুষের উপস্থিত নেই, কিন্তু পালকের উপস্থিতি বুদ্ধি স্পষ্ট বুঝতে পারছে এটা কোনো পুরুষ মানুষের স্পর্শ। এই স্পর্শটা তার ভীষণ চেনা, কিন্তু এখানে কিভাবে? কোমর থেকে শাড়ির আঁচলটা সামান্য সরিয়ে দেখতেই ভেতরটা ধক করে উঠল। স্পর্শ 3 আঙ্গুলের হলুদের ছোঁয়া লেগে আছে, তার মানে এটা তার ভুল না। হুট করে মনটা কেমন করে উঠল। এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ কার হতে পারে? তবে কি? পালকের ভাবনার মাঝেই সবাই ওকে নিয়ে কলপারে নিয়ে মাথায় পানি ঢেলে গোসল করিয়ে দিল। ঘরে গিয়ে শাড়ি পাল্টে চুলগুলো মুছে বসতেই পেছন থেকে ডাক আসলো। আসতে পারি? পেছনে ফিরে সামান্য হেসে উত্তর দিল, আসুন ধ্রুব ভাই। ধ্রুব এসে ফোনটা পালকের হাতে ধরিয়ে দিয়ে বলল, বেশিক্ষণ নিও না, কিন্তু ওরা টের পেলে হুলস্থুল করবে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। স্মিত হেসে সম্মতি দিয়ে ফোনটা কানে ধরে উঠে দাঁড়ালো জানালার পাশে। দুপাশে কিছুক্ষণ নিঃশব্দে কাটলো। শুনশান নীরবতা ভেঙে পালক মৃদু কণ্ঠে সুর করল, হ্যালো। ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। 2 সপ্তাহ তোমায় দেখি না, গত 3 দিন ধরে তো ফোনটাও ধরো না। আমার উপর কে যাচ্ছে বুঝো মেয়ে? চোখ দুটো পরম আবেশে বন্ধ করে নিল। শান্তি, অদ্ভুত শান্তি লাগছে এ কণ্ঠস্বর, যেন 3 দিন না 3টা যুগ পরে শুনছে। লোকটার এ ব্যাকুল কণ্ঠস্বর পালককে ভীষণ পীড়া দেয়। আর তো মাত্র একটা রাত, তবুও কেন এত অধৈর্য লাগছে, যেন জনম জনম দেখা হয় না। চাঁদ মুখের অস্ত্র কেন? কি অদমটাকে মনে পড়ছে? মেঘের কথা শুনে এদিকে ওদিকে ঘাড় ঘুরালো। এই তো এদিকে, বা পাশটার রাস্তার পাশে। দৌড়ে গিয়ে জানালার পাড়ে দাঁড়াতেই দেখলো খানিকটা দূরে বাড়ির সাথ ঘেঁষে চলা রাস্তাটার পাশেই গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মেঘালয়। এতটুকু দূরত্ব মেঘের অবস্থান থেকে পালকের প্রতিটা পদক্ষেপ স্পষ্ট দেখা যাচ্ছে। ফট করে ঘুরে দাঁড়ালো, চোখ জোড়া বন্ধ হয়ে গেল। হার্টবিট প্রচণ্ড ফাস্ট হলো, যেন মিস হয়ে যাবে কয়েকটা। শ্বাস আটকে নিজেকে শান্ত করলো। লোকটার পাগলামিগুলো পালকের ভেতরটা অস্থির করে তোলে। এই তো
শাড়ির ভাঁজে বাগধারণা কোমরটা স্পষ্ট। এসছিলাম তো মুখখানে দেখতে, কোমর দেখতেও মন্দ লাগছে না। সিটকে সরে গেল জানালার পাশ থেকে। ভরাট কণ্ঠস্বরে আবারও বলল, আমি তোমার সাথে কথা বলা থেকে দূরে রাখলো, অথচ সবার মাঝে এসে হলুদ মাখিয়ে গেলাম, কেউ টের পেল না। তার মানে ভিড়ের মধ্যে আপনি? মেঘালয় চৌধুরী ছাড়ার কারো সাহস আছে যে নুরের কোমর ছুঁয়ে দেবে? লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। কটমট করে বলল, আপনি এতটা বেহায়া কেন? তুমি লজ্জাবতী বলে? অসভ্য, তোমার অসম্ভব রূপ তো আমার সভ্য থাকতে দেয় না। নির্লজ্জ, তোমার জন্য। পাগল, তোমার প্রেমে। ধ্যাৎ। বলেই খট করে ফোনটা কেটে দিল। মেঘের প্রতিটি কথায় পালকের ভেতরের অন্তরস্থল পর্যন্ত নাড়িয়ে দেয়। এই মোহগ্রস্ত আবিষ্ট কণ্ঠস্বর পালককে মাতাল করে দেয়। সর্বনাশ! এই লোকের মাঝেই পালকের সর্বনাশ দেখতে পায় পালক। গায়ে মুখে হলুদগুলো ধুয়ে শাড়ির আঁচলে মুছতে মুছতে শিমু পালকের ঘরের সামনে আসতেই কেউ হাত ধরে এক টানে পাশের বারান্দায় টেনে নিয়ে গেল। অস্পষ্ট আলোতেও চেহারাটা চিনতে এতটুকুও অসুবিধা হলো না শিমুর। আমতা আমতা করে বলল, আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কারো আসার কথা ছিল? না তা না, তাহলে কি? মানে এভাবে টেনে কেন আনলেন? তুমি তো স্বেচ্ছায় আসবে না, তাই টেনে আনতে হলো। কেউ দেখলে ব্যাপারটা খুব খারাপভাবে নেবে, আমাকে যেতে দিন। বলেই পা বাড়াতে নিলেই ধ্রুব খপ করে শিমুর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো। ধ্রুবের এতটা কাছে দাঁড়ানো শিমুর সারা শরীরে কাঁপুনি ধরেছে। অদ্ভুত এক পুরুষালী গন্ধের মাদকতায় মাথাটা ঝিমঝিম করছে। ধ্রুব মুখটা কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, মিস করেছি তোমায়। শিমু অস্পষ্ট স্বরে উত্তর দিল, তোমার ছাড়া থাকতে ভাল লাগে না একটুও। আবারও একইভাবে শিমু উত্তর দিল। সমস্ত শব্দ এসে কণ্ঠনালীতে আটকে গেছে শিমুর। একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। মেঘ, পালক আর আরশি আবরারের সাথে এতদিনে তাদের সম্পর্কটাও সহজতব আর সামাজিকতার থেকে অনেকখানি এগিয়েছে। ধ্রুবর কথায় কাজে তার অনুভূতি ব্যক্ত করলেও শিমু কোনো রূপ উত্তর করেনি। কি করে করবে? লোকটার সামনে আসলেই তো তার সারা শরীর জমে যায়। শুধু কি হুম হুম করবে? এতদিন পর দেখা হলো, তোমার কি কিছুই বলার নেই? শিমু তবুও নিশ্চুপ হয়ে থাকলো। ধ্রুব কিছুক্ষণ চেয়ে থেকে শিমুকে ছেড়ে চলে যেতে নিলেই শিমু পেছন থেকে হাত চেপে ধরে। পা থামিয়ে দাঁড়ালেও ফিরে তাকায় না ধ্রুব। মেয়েটা কেন সব সময় চুপ থাকে? ধ্রুবেরও তো ইচ্ছে হয় শিমু নিজ মুখে স্বীকার করুক, অনুভূতিগুলোকে ব্যক্ত করুক। ধীর পায়ে এগিয়ে এসে ধ্রুবর পিঠে ঘেঁষে দাঁড়ালো শিমু। পেছন থেকে ধ্রুবের পাঞ্জাবিটা দু হাতে খামচে ধরে ধীর কণ্ঠে বলল, আমিও আপনাকে মিস করেছি। শিমুর কথায় ধ্রুবের ভেতরে অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল। পুরুষালী মনটার ভেতরে অস্থিরতা দোলাচালে স্তব্ধ হলো। তরাত পেছনে ঘুরে দাঁড়াতেই শিমুকে তার ভীষণ কাছে পেল, একদম বুকটার কাছাকাছি। কাঁপা কাঁপা হাতে এগিয়ে শিমুকে আর একটু কাছে টেনে নিল। দূরত্বটা একেবারেই নগণ্য। ধ্রুবকে অবাক করে দিয়ে শিমু নিজেই আরো কাছে সরে এলো। এই সুযোগটাকে একদম হারাতে চায়নি ধ্রুব। দু হাতে আরো কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল শিমুকে। এই যে মিস, আমার ফোনটা কি ফেরতযোগ্য নয়? পেছন থেকে কারো ডাকে ফিরে তাকালো সারা। লম্বা করে চশমা পরা ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই অন্যদিকে হাঁটা দিল। নিবিড় হা করে চেয়ে আছে। কি হলো? সে তো তার ফোনটাই ফেরত চেয়েছিল। নিবিড়ের ভাবনার মাঝেই সারা ফিরে এলো। ফোনটা নিবিড়ের সামনে ধরে বলল, সারা, আমার নাম সারা। বলেই আবারও গটগট করে হেঁটে চলে গেল। বয়স কম হলেও বেশ ঝাঁস মেটার। নিবিড় মুখ বাঁকিয়ে সামান্য হেসে সারার যাওয়ার পানে তাকিয়ে আছে। আদৃশ নিবিড়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, सारा को देख के दिल में जरा जरा कुछ हो गया क्या? जरा नहीं, बहुत कुछ हुआ। বলেই আদৃশের দিকে তাকালেই আদৃশ হাহা করে হেসে ওঠে। নিবিড়ও মাথা চুলকিয়ে গেটের দিকে হাঁটা ধরে। ভোরবেলা থেকেই ভীষণ ব্যস্ততা শুরু হয়েছে। তারেক, তৈয়ব, পালকের মামা সবাই মিলে বাইরের ডেকোরেশন, চেয়ার টেবিল সাজানো, খাবার রান্নার দিকটা
তদাকরি করছে। আর রুমানা, পারুল, ওর মামি সহ আরও মহিলারা মেহমানদারি আর খাবার দেওয়া সহ বাড়ির সকল কাজে ছুটাছুটি করছে। সকাল থেকে এক দণ্ড বসার সুযোগ হয়নি কারো। পালক বার কয়েক সাহায্য করতে গেলে পালককে ফিরিয়ে দিয়েছে ওর আন্টিরা। নতুন বউয়ের নাকি কোনো কাজ করতে নেই। আরশি আর সারা মিলে ড্রেস সিলেক্ট করছে। শিমু ওর বাড়ি থেকে বিয়ের জন্য পাঠানো লেহেঙ্গা, গয়না সহ অন্য সব জিনিস গুছিয়ে রাখছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। বরপক্ষ আসার সময় হয়ে গেছে, অথচ পালক এখনো গা থেকে সাধারণ সালোয়ারটা পর্যন্ত ছাড়েনি। শিমু আর আরশি ঠেলাঠেলিতে গোসল করে এসে বসে আছে। জোহরের আজান দেওয়ার খানিক পরেই সকলে তাড়া দেওয়া শুরু করলো সাজানো শুরু করা নিয়ে। ভীষণ ভারী গাঢ় খয়েরি রঙের লেহেঙ্গাটার উপর সোনার জরির কাজ করা। পালকের শাশুড়ির ছেলে নাকি নিজে অর্ডার দিয়ে স্পেশালভাবে বানিয়েছে লেহেঙ্গাটা। অসম্ভব সুন্দর লেহেঙ্গাটার ভারে যেন নুয়ে যাচ্ছে। পালককে বেশ সময় নিয়ে সাজালো তিনজন মিলে। পার্লারের সাজ পালকের ভালো লাগে না, মনে হয় মুখের উপর 3 ইঞ্চি প্রলেপ লাগানো। সাজানো শেষ করে লেহেঙ্গা দোপাট্টা দিয়ে পালককে খাটের একদম মাঝখানে বসিয়ে রাখলো। একে একে পাড়ার সব লোকজন আসতে লাগলো, আত্মীয় স্বজনরা এসে দেখে যাচ্ছে। অনেকক্ষণ সময় পার হওয়ার পর ভিড়ের মাঝ থেকেই একজন বলে উঠল, বর এসেছে। যেন বুকের ভেতর বিকট শব্দে ধক করে উঠল, বর এসেছে। কথাটা একজন থেকে মুখে মুখে ছড়িয়ে গেল। মানুষের ভরা ঘরটা নিমিষেই ফাঁকা হয়ে গেল। সবাই ছুটে গেল বাইরে বর দেখতে। ঘরের মধ্যে পালক আর শিমু বসে আছে। আস্তে ধীরে লেহেঙ্গাটা ধরে বিছানা থেকে নেমে গুটি পায়ে এগিয়ে গেল জানালার ধারে। ভীষণ অস্থিরতা জেগে বসেছে ভেতরে, কিছুতেই শান্ত হয়ে থাকতে পারছে না। এই সুদর্শন চেহারার লোকটাকে বরের বেশে কেমন লাগবে? এই দুপুরের রোদে নীলাভ চোখ জোড়ার মণি দুটো কি জ্বলজ্বল করবে না? আজও কি তার সারা মুখে অস্থিরতা, অধৈর্যের কড়া প্রলেপ থাকবে না, নাকি প্রাপ্তির আনন্দে তা চেপে যাবে? বৌসাজে পালককে দেখে কি মেঘ বরাবরের মতোই বেহায়া নজরে চেয়ে থাকবে, নাকি সবার সামনে মুখ খুলে বলেই ফেলবে, মেরে ফেলবে নূর, তোমার এই রূপের বৈরাগ্যে আমায় ডুবিয়ে মারবে? লজ্জায় গাল, মুখ, কান লাল হয়ে আসলো। নিজের বিয়ের লেহেঙ্গাটার রঙের সাথে মিলে লাজে রাঙা মুখটায় পালককে সত্যি লাল টুকটুকে বউ লাগছে। সদর দরজার বাহিরে সারি সারি কয়েকটা গাড়ি রাখা। সামনের কালো মার্সিডিজ থেকে প্রথমে স্যুট পরিহিত ভদ্রলোক নামলো, কোলে একটা বাচ্চা নিয়ে তিয়াস। পেছনের গাড়ি থেকে ধ্রুব, আবরার, রাফাত সহ বাকিরা নামলো। সব শেষে রুচিতা। মিষ্টি তিয়াসের কোল থেকে নেমে দৌড় দিয়ে বাড়ির ভেতরে ঢুকে এলো। পালকের ঘরের সামনে এসে চেঁচিয়ে বলল, মাম্মাম, তোমার বর এনেছি। বলেই খিলখিলিয়ে হেসে পালকের সামনে আসলো। ছোট্ট পরিটার মতো লাগছে মিষ্টিকে। ফর্সা টকটকে গায়ে মিষ্টি রঙের একটা ফ্রক। মিষ্টিকে মিষ্টি রঙে একেবারে এঞ্জেল লাগছে। হাত বাড়িয়ে কোলে তুলে নিল। ভারী লেহেঙ্গা সামলে দাঁড়াতে হিমশিম লাগলেও এমন একটা চিনির দোলাকে কোলে না নিয়ে থাকতে পারল না। কোলে উঠে পালকের গলা জড়িয়ে ধরে আবারও বলল, মাম্মাম, তোমার বর এনেছি। আবারও হেসে দিল ওর কথায়। বেশ লজ্জা লাগছে মিষ্টির কথায়। এসবও ওকে নিশ্চয়ই বেহা লোকটা শিখিয়েছে। অবশেষে নির্বেশে শেষ হলো মেঘ পালকের বিয়ে। এক জীবনের জন্য তারা একে অপরের হয়ে গেল। কাবিননামায় নামক দলিলে স্বাক্ষর করে মেঘ তার নূরকে আজীবনের জন্য নিজের নামে করে নিয়েছে। আর কোনো দূরত্ব থাকবে না, না কোনো বাধা। বিদায়ের বেলায় বাবা মাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছে পালক। সবার কাছ থেকে বিদায় নিয়ে আবারও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বাকি সব ভুলে কেঁদেই যাচ্ছিল। মেঘের আর সহ্য হলো না পালকের কান্না। এগিয়ে গিয়ে এক হাতে জড়িয়ে নিল পালককে, আরেক হাতে তারেক হাসানের হাতটা ধরে বলল,
আপনার আদরের দুলালিকে আজ নিজের নামে করে অনেক বড় ঋণপত্রে নিজের নাম লিখেছে বাবা। আমার জন্য দোয়া করবেন যাতে এই ঋণের দায়ে নিজের সারাটা জীবন ওকে ভালোবেসে উৎসর্গ করতে পারে। আপনার মেয়ের জন্য দোয়া করবেন যাতে এই কান্না ওর জীবনের শেষ কান্না হয়। চুপ হয়ে গেছে চারপাশ, স্তব্ধ হয়ে মেঘালয়কে দেখছে। তারেক হাসান কান্না থামিয়ে মুগ্ধ চোখে মেঘালয়কে দেখল। দু হাত তুলে মেঘালয়ের মাথায় রেখে দোয়া করে দিলেন। সকলের থেকে বিদায় নিয়ে পালককে শক্ত করে জড়িয়ে ধরে বেরিয়ে এলো মেঘালয়। গাড়িতে ওঠার পরও কেঁদে চলেছে পালক। জানালার দিকে মুখ ফিরিয়ে রেখেছে। মেঘ কয়েকবারও চোখের পানি মুছিয়ে দিয়েছে। ওকে ধরতে গেলেই সরে জানালা ঘেঁষে বসে আছে পালক। হঠাৎ করে নিজের হাতের উপর ছোট্ট একটা হাতের স্পর্শ পেল পালক। মাম্মাম, তুমি কাঁদছো কেন মাম্মাম? পাশে ফিরে দেখে মেঘ আর পালকের মাঝে মিষ্টি বসে আছে। মিষ্টি ওর ছোট্ট দু হাত উঁচু করে পালকের চোখের পানি মুছিয়ে দিয়ে আবারও বলল, তোমাকে কে বকেছে মাম্মাম? কেউ কি তোমার চকলেট কেড়ে নিয়েছে? পালক কান্না মিশ্রিত মুখে ঘাড় দুদিকে নাড়িয়ে না বুঝালো। তাহলে কেন কাঁদছো? তোমার আব্বু আম্মু আদর করেনি বলে? চোখ প্রসারিত করে তাকালো এবার পালক। মিষ্টিকে মাঝখান থেকে তুলে কোলে নিয়ে মেঘালয় বলল, হ্যাঁ মিষ্টি, তোমার মাম্মাম আদর জন্যই গেছে। তাহলে তুমি মাম্মামকে আদর করে দাও মেঘ। মিষ্টির কথায় গাল বাঁকিয়ে হেসে মেঘ পালকের দিকে তাকালো। এক মুহূর্তের মধ্যে পালকের কান্না থেমে গেল। এই লোক দিয়ে এতটুকু বিশ্বাস নেই। ফট করে একদম জানালা ঘেঁষে সরে গেল পালক। মেঘালয় একবার গাড়ির সামনের আয়নার দিকে তাকিয়ে দেখলো গাড়িতে ওঠার সময় আয়নাটা ঘুরিয়ে রেখেছিল। মিষ্টিকে পাশে বসিয়ে একটা চকলেট হাতে ধরিয়ে দিল। চকলেট পেতেই মিষ্টি বাকি সব ভুলে ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মেঘালয় পালকের কাছে সরে এসে এক হাতে ওকে জড়িয়ে ধরে আর এক হাতে চোখের পানি মুছিয়ে দিয়ে সারা গাল ভরে বেশ সময় নিয়ে চুমু দিয়ে বলল,